ঠিকানা সন্ধানীর লেখক এস আজাদ। প্রায় ২৫০০ শব্দের লেখা গল্প, অল্প অতিক্রম করেছে সীমা, সেটা আমরা কোনো দোষের বলে মনে করছি। বিষয়বস্তু: প্রায় ২৫০০ শব্দে লিখিত দীর্ঘ গল্প ঠিকানা সন্ধানীর। বৃদ্ধাশ্রমে কয়েক মাস আগে উঠে এসেছেন সুলতা দেবী। সচ্ছল পরিবার, কিন্তু স্বামী মৃত্যুর পর নিতান্ত অবান্তরেয় ভাবে এই আধুনিক ব্যবস্থাপনা। স্বামীর পেনশনের টাকায় এখন এখানে থাকার রসদ। ছেলেমেয়েরা দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে কর্মরত এবং ব্যস্ত, এমনকি ফোন করে খবর নেবার সময়টুকু পর্যন্ত নেই। তাই একাকিত্ব জীবনে স্মৃতিচারণায় একমাত্র সম্বল। জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে যায় জীবনের সুন্দর দিনগুলি, ব্যস্ততম সংসার, ছেলে মেয়েদের পড়াশোনা, কর্তার চাকরি, অজস্র কাজ, জনে জনে পছন্দ মতো খাবার জোগান দেওয়া, আর ঠাকুর নরনারায়ণ সেবা। ঠাকুর শাশুড়ি দিয়ে গেছিলেন, নিষ্ঠা করে পালন করেছেন সুলতা দেবী। কিন্তু যেদিন তার একান্ত পৃথিবী, বসত বাড়িটা বিক্রি হয়ে যায়, সেদিন ঠাকুর এসে দাঁড়াননি, তাকে রক্ষাও করেননি। তাই আজ সে সম্পর্কটুকুও আলগা। যে দুর্গা পূজা শুরু হয়ে যেত মহালয়ার ভোরেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠে, কর্তার পূর্বপুরুষের তর্পণ অনুষ্ঠানে, তারপর পুরো পক্ষকাল জুড়ে সে এক অপার আনন্দ। আজ মহালয়া আসে, মা আসেন, আর নিস্তরঙ্গ জীবনে একা বসে থাকেন সুলতা দেবী। বারান্দায় ফোন বাজলেই কান উৎকর্ণ হয়, এই বুঝি ছোট ছেলের ফোন এলো। এমনি এক নিরালা দুপুরে একটি ফোনের রিং বাজে। সুলতা দেবী যান অফিস ঘরে। পুজোর পরে মাকে প্রণাম জানায় ছোট ছেলে। মা, বিজয়ার প্রণাম নিও। আরো জানায় তার যাবার ইচ্ছে ছিল, কিন্তু তার শালী অসুস্থ, তাই তাকে দেখতে যেতে হচ্ছে, আর ছুটি নেই। এমন সময় এসে ফোন ধরে নাতনি মণি, আপত্তি জানায় ঠাকুমাকে দেখতে আসা, কিন্তু মায়ের ধমক খেয়ে চুপ করে যায়। সুলতা দেবী সবই বুঝতে পারেন। নাতনিকে বলেন মার কথা শুনে চলতে হয়। রিসিভার রেখে পেছন ফিরে তাকাতেই সঙ্গীত ফেরে। কোথায় ফোন, কোথায় ছেলে, কোথায় নাতনি? দাঁড়িয়ে থাকেন হতভম্ব হয়ে দেয়ালটার দিকে তাকিয়ে। গল্পের বিষয়বস্তু এটাই। মধ্যবিত্ত চাকুরিজীবী পরিবারের এই গল্প ইতিপূর্বে বহু লেখা হয়েছে। এখানে নতুন কোনো মাত্রাও যোগ হয়নি, বরং সন্তানদের সরাসরি অভিযুক্ত করা হয়েছে, যেন কর্মসংযোগে বাইরে যাওয়া নিতান্ত গর্হিত কাজ। পরিবর্তে যেটি হতে পারত, সমস্যার গভীরে গিয়ে দেখার চেষ্টা করা, এই বাস্তব পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা সম্ভব। সেই না দেখা ভবিষ্যৎ চিত্র, সেই অন্তর্দৃষ্টি দরকার ছিল। বহু চর্চিত বিষয় একইভাবে আবার কেন লেখা হবে? সমাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে, শুধু পর্যবেক্ষণ নয়, সমাজ বিকাশের ক্ষেত্রে যে কাজগুলি, যে আন্দোলনগুলি সমাজে ঘটছে, তার সাথে কোনো না কোনোভাবে নিজেকে যুক্ত না করলে সেই পর্যবেক্ষণ সম্ভব নয় বলে আমাদের মনে হয়। তাই গল্পটির বিষয়বস্তু নিতান্ত পরিচিত এবং তেমন কোনো মৌলিকতা নেই। প্রাসঙ্গিকতা: বৃদ্ধ বৃদ্ধাদের শেষ জীবন অত্যন্ত কষ্টকর। শেষ বয়সে ছেলে মেয়ে নাতি নাতনিদের সাথে জীবন কাটানো নয়, যেতে হচ্ছে একান্তবাসের বৃদ্ধাশ্রমে। সেই মর্মন্তুদ কাহিনীর একটি প্রাসঙ্গিকতা অবশ্যই আছে। ভাষা: এই গল্পের সবচেয়ে প্রশংসার এবং সবচেয়ে শক্তির জায়গা হলো ভাষা। একটানা মনোলগের স্মৃতিচারণা, অতীতের টুকরো টুকরো ছবি আঁকা হয়েছে নিপুণ দক্ষতায়। ব্যঞ্জনাময় শব্দ, রস সমৃদ্ধ কাব্যিক বাক্য এবং জীবন বোধের গভীরতা
অত্যন্ত দক্ষতার সাথে লেখক প্রকাশ করেছেন তার নিজস্ব স্টাইলে। এখানেই লেখকের অনন্যতা। কেবলমাত্র প্রিন্টিং প্রমাদ, বড় ধরনের ত্রুটি, অজস্র শব্দের ভেঙে যাওয়া। দুভাগ হয়ে গেছে শব্দ, বানানের ভুল প্রয়োগ, কমা, দাড়ি ইত্যাদি জ্যোতিচিহ্নের প্রয়োজনীয় অভাব ইত্যাদি পাঠ প্রক্রিয়াকে রীতিমতো কষ্টকর করে তোলে। এ বিষয়ে আমাদের যত্নবান হওয়া উচিত, বিশেষত সেটি যখন একটি কম্পিটিশনে যাচ্ছে। শৈলী, একটানা বিবৃতি বা মনোলগ এই গল্পের শিল্পরীতি, একটানা বলে যাওয়া শিল্পরীতি। কিন্তু নতুন কোনো ভাবনা বা উপলব্ধি বা দিগদর্শন না থাকায় তা অচিরেই একঘেয়ে হয়ে যায়, মনে হয় একই বিষয় বারবার করছে। দীর্ঘ গল্পের প্রায় 2000 শব্দ স্মৃতিচারণার অতি পরিচিত ছবি আঁকতে খরচ করেছেন লেখক। এই ছবিগুলো মধ্যবিত্ত আমরা সবাই জানি, 15 বছর ধরে পড়ছি এই গল্প। শেষের 500-600 শব্দে একটি কাল্পনিক ফোনালাপের চিত্র। এটি অনেক কম শব্দে লেখা যেত এবং ভালো হতো। স্মৃতিচারণার মধ্যেও অনেক বাক বদল ঘটতে পারে, অনেক সমাজের জ্বলন্ত চিত্র তুলে ধরা যেতে পারে, যেমন রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র। একজনই চিঠি লিখেছেন, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ চিত্রের কি নগ্ন রূপ তুলে ধরেছেন তা লক্ষ্য করার মতো। এসব ঘাটতি থাকা সত্ত্বেও লেখকের ভাষার কারুকার্য গল্পটিকে শেষ পর্যন্ত পাঠ করতে বাধ্য করে। আবেদন, বিষয়বস্তু ও দুর্বল গঠন কাঠামোর কারণে গল্পটি খুব আকৃষ্ট করে না, কিন্তু ভাষার দক্ষ ব্যবহার এবং মর্মন্তুদ সমাজচিত্র পাঠকের মনে একটি চিরকালীন আবেদন রাখে। অভিনন্দন জানায় লেখককে। ঠিকানা